সকলকে নমস্কার জানালাম। অনেক দিন বাদে আবার আমরা স্পিরিচুয়াল অধ্যায় এই চ্যানেলে দেবভূমির দেবাঙ্গনে এই যে কথাগুলো বলি, অর্থাৎ বিভিন্ন হিমালয়ের বিভিন্ন দেবভূমিতে যাওয়ার গল্প, সেখানকার দেবতার গল্প, সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলা, সবকিছু নিয়েই আমরা এই চ্যানেলে আলোচনা করি। তার আগে সবাইকে আমি নমস্কার জানালাম। আর এই চ্যানেলের যে প্রতিষ্ঠা করেছে অর্থাৎ পিয়ার জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল। আজকে আমি তোমাদের সকলের সঙ্গে আলোচনা করব মদ মহেশ্বর দর্শন। মদ মহেশ্বর দর্শনটা আমার জীবনে একটা ভীষণভাবে খুব ভালো লাগার একটা জায়গা, এবং এত চমৎকার সেখানকার দৃশ্যাবলী দেখেছিলাম, সারা জীবনের জন্য একটা পাথেয় হয়ে থাকবে। তো বহুদিন থেকে ইচ্ছা ছিল মদ মহেশ্বর যাব, রুদ্রনাথ যাব, কিন্তু হয়ে উঠছিল না। এগুলো না অনেকটা হচ্ছে যে যতক্ষণ না সময় হয় ততক্ষণ কিন্তু যাওয়াটা হয়ে ওঠে না। যে মুহূর্তে টাইমটা হয়ে যায়, যে অর্থাৎ ঈশ্বরের সঙ্গে মিলিত হবার যে সময়টা হয়ে যায়, তখন যেন ঠিক ওই চিঠি পাঠিয়ে দেয় যে এবার এসো তোমরা। তো সেরকমই একটা হঠাৎ সুযোগ হয়ে গেল যে মদ মহেশ্বর যাওয়ার জন্য। তো সেইভাবে ঠিক করে ফেললাম, এবং ভারত সেবাশ্রম সঙ্গে স্বামীজিদের সঙ্গে একটু কথা বললাম। তারা বললো এখান থেকে হরিদ্বারই প্রথম কথা বলেছিলাম, তারা বললো এখান থেকে খুব ভালো একজন ড্রাইভার দিয়ে দেবো। তো তার সঙ্গে তার কাছে হিমালয়টা হচ্ছে হাতের তালুর মতন চেনা, তো সে তোমাদের খুব সহজেই নিয়ে যাবে, আর যতটা পর্যন্ত হাঁটতে হবে সেখান পর্যন্ত দিয়ে আসবে, তারপরে তোমরা হেঁটে পৌঁছে যাবে, আবার ফেরত নিয়ে আসবে। তো আমরা বললাম ঠিক আছে। তো এইভাবে এই করতে করতে 2016 অক্টোবর মাসে মনে হলো যেন শিব ঠাকুর একটা চিঠি পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, যাওয়ার এখানে টিকিটটাও ওই 4 মাস আগে কাটা হয়নি। তো এটা একদমই খুবই ভাগ্যের ব্যাপার যে টিকিটটা আমরা পেয়ে গিয়েছিলাম, আর যাওয়া এবং আসা দুটোই পেয়ে গিয়েছিলাম। আর আমরা তো হরিদ্বার যাই যেভাবে, রাজধানীতে দিল্লি গিয়ে দিল্লি থেকে জনশতাব্দীতে হরিদ্বার যাওয়া। তো হরিদ্বারে ভারত সেবাশ্রম সঙ্গে গিয়ে উঠলাম। মহারাজ বললেন তোমাদের সঙ্গে যে যাবে সে কাল সকালবেলা তোমাদের সঙ্গে এসে দেখা করবে। কালকের দিনটা ওই সকালবেলা তার সঙ্গে কথাবার্তা বলে নাও। পরশু ইলিয়াস ভাই, এমনি মুসলিম একজন ভদ্রলোক, তো পরশু দিন তোমরা রওনা হবে। আর কালকে হরিদ্বারের যা কিছু দেখার, যেমন এই কঙ্কল, আনন্দময়ীমার আশ্রম, এবং হরিদ্বারের আরতি দেখা, হরিদ্বারের গঙ্গার ঘাট দেখা ইত্যাদি গুলো তো আছে, তার সঙ্গে ঋষিকেশটাও ঘুরে আসা। তো এইভাবে আমরা সেই দিনটা কাটালাম। ইলিয়াস ভাইয়ের সঙ্গে সকালেই কথা হয়ে গিয়েছিল, তিনি এসে বললেন যে কাল সকালবেলা আমরা যাত্রা করব। তো ঠিক আছে, একদম 6টা সাড়ে 6টার সময় আমাদের যেতে বলা হয়েছিল। এবং হরিদ্বারের ঠিক তার আগে 2013-তে আমরা জানি যে একটা ভীষণভাবে হরিদ্বারে বন্যা হয়েছিল। সেই বন্যার ফলে হরিদ্বার থেকে যে যাত্রাপথ, সেই যাত্রাপথটা বেশ জায়গায় জায়গায় তখনো পর্যন্ত ঠিক হয়নি, ভাঙা ছোড়া ইত্যাদি ছিল। বিশেষ করে চন্দ্রবদনী এই জায়গাগুলো তো একদম দেখে খুব কষ্ট হয়েছিল, কারণ চন্দ্রবদনীতে আমরা একদম মন্দাকিনীর পাড়েই ছিলাম যখন গিয়েছিলাম। তো সেগুলো সমস্ত একদম ভেসে চলে গেছে। তো দেখে ভীষণই কষ্ট হয়েছিল। আবার বেশ কিছু জায়গা তখনো পর্যন্ত সারানো হয়নি, বিশেষ করে গুপ্তকাশীর দিকটাতে বললো যে ঠিক আছে, গুপ্তকাশীর দিকে না গিয়ে তোমরা বরঞ্চ উখি মঠে
চলে এসো, উখিমঠ থেকে তোমাদের যাওয়াটা শুরু হবে। তো উখিমঠেই আমরা যাব, কিন্তু ইলিয়াস ভাই বলল যে গুপ্তকাশীর রাস্তার অবস্থাও খুব খারাপ। তো উখিমঠ থেকে হরিদ্বারের দূরত্ব খুব বেশি না হলেও সেদিন আমাদের বেলা 4টে বেজে গেল উখিমঠ পৌঁছতে। কারণ হচ্ছে যে ওই রাস্তা খারাপ হওয়ার জন্য এবং রাস্তাতে বেশ কিছুক্ষণ ধরে দাঁড়াতে দাঁড়াতে যাওয়া হয়েছিল, কারণ কিছুটা করে গাড়ি এপাশ থেকে ছাওড়া হচ্ছে, আবার ওপাশ থেকে আসছে, যার ফলে এদিকের গাড়িকে কিছুক্ষণ থামিয়ে রাখা হচ্ছে, ওদিকের গাড়িকে কিছুক্ষণ থামিয়ে রাখা হচ্ছে। এইরকম ভাবে আমরা গিয়ে উখিমঠ পৌঁছালাম, তখন প্রায় 4টে বেজে গেছে। মাঝখানে ব্যাসিতে আমরা একটু জলখাবার খাওয়ার মতনই ওই আলু পরোটা একটা করে খাওয়া হয়েছিল, তারপর আর কিছু খাওয়া হয়নি। তারপরে প্রত্যেকেরই খিদে পেয়েছিল, আর ওখানকার যিনি মহারাজ ছিলেন তিনি বললেন যে তোমরা একটা কাজ করো, এখনো সকালবেলা সেদিন খিচুড়ি করেছিল ওখানে, বললো খিচুড়ি এখনো আছে, যদি খাও অল্প করে তোমরা খেয়ে নাও। তো আমরা বললাম ঠিক আছে, আমরা একটু খাবার খুব দরকারও ছিল। তো খাওয়ার হওয়ার পরে তারপরে এসে বসলাম। মহারাজের কাছে দেখলাম ভীষণ ভিড়, প্রচুর মানুষ গেছেন, কিন্তু মহারাজেরও তো ওই যারা উখিমঠের আশ্রমে গেছেন তারা দেখেছেন পাহাড়ের একদম ধারে ওই পরপর পরপর মনে হয় যেন দেশলাই বাক্সের মতন এক একটা তলা, সেরকম ভাবে পুরো পাহাড়ে ওই এটা যে আশ্রমটা, তো সেখানে প্রচুর মানুষ রয়েছে। কিন্তু আমরা ওই কলকাতা থেকেই বলে গিয়েছিলাম যে আমরা ওই দিনে যাব, তো যার ফলে আমাদের জন্য একটা ঘর ছিল। তো সেই ঘরে যাবার সময় মহারাজ বললেন যে আগে গুরু প্রণাম করে যাও। তো গুরু মহারাজজির ওখানে প্রণাম করে তারপরে ঘরে গেলাম, স্নান টান করে এসে তারপর মহারাজের সঙ্গে প্রণাম করে দেখা করে তো তিনি বলে দিলেন যে আগামীকাল তোমরা সকালবেলাতেই একে রাশির জন্য বেরিয়ে যাবে। রাশি হচ্ছে যে শেষ ওই পর্যন্তই গাড়ি যাবে মঠমহেশ্বরের রাস্তায়, তারপর রাশি থেকে হাঁটতে হবে। তো যাই হোক, পাহাড়ি রাস্তাতে আমাদের তো মহারাজ বলে দিলেন যে তোমাদের একজন পোর্টার লাগবে এবং একজন গাইড লাগবে। আমি দুজনের সঙ্গে কথা বলে দিয়েছি, একটু পরেই তারা আসবে। তো গাইড হিসাবে আমরা দেখলাম যে রাজেশ ভাই এলো, খুব ঠান্ডা একজন ভদ্রলোক, যে খুবই নম্র, পাহাড়ি লোকেরা যেরকম হয়। তো বছর 25 তার বয়স। তো সে আমাদের বললো যে কোনো চিন্তা নেই, আমি ওই রাস্তায় অনেকবার গেছি, আমি তোমাদের খুব সুন্দর করে নিয়ে যাব। আর অনুপ বলে একটি ছেলে এলো, সে হচ্ছে বছর 20 বয়স, তার একটু ছটফটে, সে আমাদের পোর্টার। আমাদের এই ব্যাগের মধ্যে হয়তো কিছু গরম জামা থাকবে, কারণ মঠমহেশ্বরে যতটা ঠান্ডা রাশিতে ততটা ঠান্ডা নয়, বা রাস্তায় যখন আমরা হেঁটে যাব তখন খুব বেশি ঠান্ডা লাগবে না। তো যার ফলে ওই কিছু গরম জামা থাকবে, আর ওই গায়ে দেবার বা বিছানা যদি কিছু পাওয়া যায় সেখানে চাদরের মতো পাতার জন্য। তো সেই হিসাবে দুটো চাদর আর কিছু উলের জিনিসপত্র ওই একটা ছোট সুটকেসের মধ্যে সেটা নেওয়া হয়েছিল। সুটকেস না বলে ব্যাগ বলাই ভালো, খুবই হালকা। তো সেটা নিয়ে আমরা রওনা দিলাম। তো রাজেশ বললো যে তোমরা সকালবেলাতেই হেঁটে আমরা চলে যাব, সকালবেলায় তোমরা গাড়ি করে রাশি পৌঁছে যাবে, আমরাও দুজনে রাশি আগে থেকেই পৌঁছে যাব, তারপরে আমাদের একসাথে যাওয়া শুরু হবে। তো সেই রকম ভাবে আমাদের তো ইলিয়াস ভাই নিয়ে গেল প্রথমে উনিয়ানা গ্রামে, এবং উনিয়ানা গ্রাম থেকে ওইখানেই দেখলাম একটা চায়ের দোকান আছে। তার আগে মঠমহেশ্বর অঞ্চলে 1992-93-তে ওই মঠমহেশ্বর গঙ্গা পুরো একদম ভেসে গিয়েছিল সেই জায়গাটা, যে পুরো একটা লেক ছিল ওখানে, যেরকম আমরা দেখেছিলাম 2013-তে যে গান্ধীসাগর জলাধার একদম পুরোপুরি যে ভেসে গিয়ে একদম গান্ধীসাগর জলাধারের যত জল পুরো কেদারনাথ অঞ্চল ভাসিয়ে নিয়ে হরিদ্বার ঋষিকেশ পর্যন্ত বিপর্যয় দেখতে পাওয়া গেছিল।
মদমহেশ্বরেও 1992-93-তে একটা ভূমিকম্প হয়েছিল। আমি এক্সাক্ট 92 না 93 সেটা ঠিক মনে করতে পারছি না, কিন্তু ওই সময় একটা ওইরকম মানে ইয়ে হয়েছিল ভূমিকম্পের ফলে ওইখানকারও হ্রদটা পুরো মানে ভেসে চলে গিয়েছিল, গ্রামটাকেই পুরো ভাসিয়ে নিয়ে চলে গিয়েছিল। এবং তার ফলে আমরা যাওয়ার সময় দেখলাম যে বিরাট মানে খাদের মতন যেন চার মানে এটা পথে বেশ কিছু অঞ্চল একদম গভীর মানে সেখানে হ্রদটা ছিল, কিন্তু পরবর্তীকালে ওইখানে এখন একদম শুকনো, মানে আমরা যখন দেখলাম তখন একদম শুকনো। এবং তার ফলে ওইখান থেকে উনিয়ানা গিয়ে পৌঁছালাম। উনিয়ানাতে পৌঁছতে তো 8টা বেজে গেল, ভোরের দিকে। আমরা তো সকালবেলায় 4:30টায় বেরিয়েছি। তারপরে উনিয়ানাতে গিয়ে একটু মানে আমাদের ইলিয়াস ভাই ড্রাইভার, সে বললো একটু চা খেয়ে নাও তোমরা। তো চা খাওয়া হলো, হয়ে তারপরে সেখান থেকে রাঁচির জন্য আমরা ওই ড্রাইভার বললেন যে এরপরে আর গাড়ি যাবে না। তো মানে এখন তোমরা একটা কাজ করো, যে রাঁচি যখন পৌঁছে যাবে ফেরার সময়, রাঁচি পৌঁছানোর আগেই আমাকে খবর দিয়ে দেবে। আমি এর থেকে উখিমঠ থেকে উনিয়ানাতে এসে আমি দাঁড়িয়ে যাব। তো আমরা বললাম ঠিক আছে। বলে উনিয়ানা গ্রাম থেকে, উনিয়ানা থেকে রাঁচি হচ্ছে 4 কিলোমিটার ডিস্টেন্স। তো সেই রাস্তায় রওনা হলাম। তো সেখানের পথটা খুব একটা কঠিন নয়, খুবই মানে মানে মোটামুটি হেঁটে যাওয়ার পথ, আর উঁচু নিচু খুব বেশি নেই, যার ফলে আমাদের সকালবেলাও সকলের খুব মানে খুব জোশ খুব বেশি রয়েছে। তো তার ফলে আমরা জয় মদমহেশ্বর ধ্বনি দিয়ে আমরা পথে নামলাম এবং আমাদের যাত্রা শুরু হলো। তো বেশ কিছুক্ষণ হাঁটার পরে, মানে মিনিট 15 মতন হাঁটার পরে দেখলাম রাজেশ আর অনুপ, ওরাও আমাদের ধরে ফেললো। তো অনুপ আবার দাদার হাতে সুটকেসটা ছিল, ওই ব্যাগ কাম সুটকেস যাই বলা হোক, তো সেটা দাদার হাত থেকে অনুপ নিয়ে নিল এবং নিয়ে আমাদের রাজেশ আমাদের পথ দেখিয়ে আমার দিদির হাতটা ফার্স্ট ধরে নিল। কারণ দিদি যেহেতু মানে সে পাহাড়ি পথে তার পায়ে একটা ব্যথা ছিল বলে সে একটু আস্তে আস্তে হাঁটছিল। তো রাজেশ বলল কোনো চিন্তা নেই, আমি তোমাকে ধরে ধরে নিয়ে যাব। তো রাজেশ দিদির হাতটা ধরলো, আর আমরা রাজেশকে অনুসরণ করতে করতে রাঁচি গ্রামে পৌঁছে গেলাম। আর অনুপ তো একদম লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল, বললো রাঁচিতে তোমরা পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আমি হোটেলে গিয়ে বলে রাখছি তোমাদের ম্যাগি আর চা করে দেবে। তো আমরা বললাম ঠিক আছে। তো রাঁচুতে গিয়ে ওই একটা মোটেল টাইপের ছিল, মানে সেখানে রাত্রিবাস করা, হয়তো কেউ যদি একান্ত বিপদে পড়ে রাত্রিবাস করবে, না হলে ওই একটু চা জল খাবার খাওয়ার জন্য, বা দুপুরবেলা যদি কেউ রান্না হয় দুপুরবেলা মানে ভাত বা রুটিও সেখানে পাওয়া যাবে। তো এখানকার দেখলাম যে মানুষজন ওই তারা রাস্তায় ওই মাটি পাহাড়ের থেকে ওই মাটি কাটার মতন করে তারা মাটি ইয়ে করছে, কাটছে, কেটে রাস্তার মধ্যে পাথরগুলোকেও ভাঙছে, ভেঙে একদম রাস্তার মধ্যে দিচ্ছে, যাতে রাস্তাটা মোটামুটি সমতল হয় এবং ওই মানে তাদের স্কুটার বা ইত্যাদিগুলো যাতে চলতে পারে। তো যার ফলে তারা ওই দেখলাম যে কম বয়সী ছেলে মেয়ে সবাই ওখানে কাজ করছে, যেটা আমরা লাভাতেও দেখেছিলাম দার্জিলিং অঞ্চলে, যে ওই রকম কাজ করে যারা মেয়েরা তারা তাদের ওই ছোট ছোট মোটেল তৈরি করে ফেলছে, বা পাহাড় কেটে তারা একদম খানিকটা জায়গা সমতল করে সেখানে ঘর নির্মাণ করে তারা ছোট ছোট মানে ঘর তৈরি করছে, করে ওই মোটেলগুলো তৈরি করছে। তো সেই রকম ভাবে দেখলাম যে ওখানেও তাই করছে। অর্থাৎ যে সরকার কবে আসবে কবে কাজ করবে তার উপরে পুরো নির্ভর না করে এরা নিজেরাই নিজেদের কাজটা করতে থাকছে। তো কিছু ছেলে মেয়ে, ছোট ছোট ছেলে মেয়ে দেখলাম আমাদের সঙ্গে সঙ্গে চলেছে। তো আমি তখন জিজ্ঞেস করলাম যে তোরা কি কি ব্যাপার, এদের এরা কেন রয়েছে? তখন রাজেশ বলল এরা যাত্রী দেখলেই তাদের কাছে মানে হয় পয়সা নয় লজেন্স চাওয়ার জন্য এরা এরকম ভাবে সঙ্গে থাকে।
তো এতটুকু ছেলে মেয়ে, আর তাদের হাতে পয়সা দিতে ইচ্ছা করলো না। তো লজেন্স ছিল আমাদের কাছে, কিনেই নিয়ে যাওয়া হয়েছিল রাস্তার ওই ছোট বাচ্চাদের দেওয়ার জন্য। তো সেটা বেশ কিছুটা করে ওই 4-5টা করে তাদের হাতে দিয়ে দেওয়া হলো। তারা তো খুব খুশি, নিয়ে সেগুলোকে নিয়ে ছুটলো। তারপর আমরা রাস্তায় হাঁটছি 4 কিলোমিটার পথ, তার ফলে একটু সময় লাগছে। চারদিকে রামদানা মনুয়া দানার যে ধাপ চাষ করে তারা ওখানে ফসল ফলিয়েছে। আর কিছু মানে দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে রাশি গ্রামটা, রাকেশ্বরী দেবীর মন্দিরটা। ওখানে রাকেশ্বরী দেবীর মন্দিরে যখন উৎসব হয় তখন ওই চারদিক থেকে অন্যান্য গ্রামের দেবতারাও, গ্রাম দেবতারাও তারা আসে, তারা এসে সেখানে মেলা বসে। এগুলো পাহাড়ি অঞ্চলের আমরা সাংলা যাওয়ার পথেও দেখেছিলাম সারান গ্রামে, যে ভীমা দেবীর ওখানে মন্দিরে, সেখানেও এরকম চারদিকের গ্রামের দেবতারা সবাই এসে পুজোর সময় 4 দিন সেখানে মেলা বসে এবং পুজো আচ্ছা হয়, সমস্ত গ্রাম দেবতাদেরও পুজো হয়। তারপর তারা আস্তে আস্তে আবার বিজয়া দশমীর পরে গ্রামে ফিরে। তো যে বাচ্চার ছেলেটা আমাদের খাবার দিতে এলো, আমি দেখলাম ওই বছর 15-16 বয়স। তো তাকে জিজ্ঞেস করলাম সে পড়াশোনা করে কিনা। সে বললো হ্যাঁ পড়াশোনা করে, কারণ এখানে সর্বশিক্ষা তো 2004 থেকে সমস্ত জায়গাতেই যেহেতু এসে গেছে, তাদের ওখানে স্কুল আছে, তারা স্কুলে যায় এবং ওই স্কুলের থেকে গাড়ি আসে, গাড়ি তারা অনিয়ানা থেকে গাড়ি করে স্কুলে যায়। আর বই খাতা সবই তারা ওখান থেকে পায়। এবং গ্রামে যাতে ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে সেজন্য সৌর বিদ্যুৎও এসেছে, যাতে রাত্রিবেলাটুকু তারা পড়াশোনা করতে পারে। এইগুলো শুনে বেশ ভালোই লাগে, কারণ গ্রামের ছেলেমেয়েরা আজকাল আর পুরোনো দিনের মতন ওই কাজ করবে খালি তার মধ্যে নয়, তারা লেখাপড়াও শিখছে। আর ওই ছেলেটি বললো যে অবসর সময় সেই দোকানে কাজ করে, কিছু টাকা পয়সা যা পায় তার বাবা মাকে সেটা সংসার খরচের হিসেবে কাজ দেয়। আর তার যে বোনেরা তারা ওই দূরের পাহাড় থেকে লকড়ি সংগ্রহ করে নিয়ে আসে, সেগুলো তাদের ওই বাড়িতে যে সমস্ত পশুরা আছে তাদের খাবারের জন্য লাগে, এবং শীতকালে ঘর গরম করতে ওই লকড়ি ইত্যাদিগুলো তারা মোটামুটি অক্টোবরের শেষ পর্যন্ত তারা দূরের গ্রাম থেকে বা উঁচু পাহাড়ের অঞ্চল থেকে তারা নিয়ে আসবে। এগুলো আমরা রাশি থেকে যখন গন্ডার যাবার পথে আমরা দেখেছিলাম যে ওই দূর থেকে যেন মনে হয় একটা পুরো বোঝা চলে আসছে। আমি কল্পেশ্বরের যাত্রার কথাতেও সেখানেও বলেছিলাম দূর থেকে মনে হয় যেন একটা বোঝা সোজা চলে আসছে, কিন্তু যখন সামনে আসা হয় তখন দেখা যায় যে একজন কেউ সেখানে মানে তাই ওই বিরাট একটা বোঝা, মানে তার যা হাইট তার থেকেও বেশি লম্বা একটা বোঝা তৈরি করে সেটা মাথায় নিয়ে আসছে। এটা ভেবে আশ্চর্য হতে হয়, 14-15-16 বছরের বাচ্চা মেয়েরা, তারা আমাদের এখানে কত আদরে মানুষ হয়, কিন্তু পাহাড়ি অঞ্চলে যেহেতু পরিবেশটা প্রতিকূল, সেজন্য তাদের জীবনের সংগ্রামে তাদের কিন্তু অনেক কম বয়স থেকেই জীবন সংগ্রামে তাদের নেমে যেতে হয়। তো এটা সত্যি। আর ছেলেরাও কিন্তু আমাকে ওই ছেলেটি বলল যে দেখো কেদারবদ্রী অঞ্চলে ছেলেরা ওই তারা দেখা যায় যে ঘোড়া নিয়ে বা ওই মানে মালপত্র বহন করার জন্য যে গাধা নিয়ে তারা কেদারের পথে যায়, কিন্তু এখানে তো মদমহেশ্বরে খুব বেশি যাত্রী আসে না। মদমহেশ্বরে যে যাত্রীরা আসে তারা মূলত ট্রেকার, তারা ওই পায়ে হেঁটেই যায়। সেজন্য পোর্টার হিসেবে তারা হয়তো কিছু কাজ পায় বা গাইড হিসেবে কিছু কাজ পায়, কিন্তু ঘোড়ার কাজটা এখানে খুব বেশি পাওয়া যায় না। তো সেই কারণে এই এখানকার ছেলেরাও যারা ঘোড়া নিয়ে কাজ করে তারা হেমকুণ্ড সাহেবের দিকে চলে যায় বা হয়তো কেদারের দিকে চলে যায়। তাও এখন যেহেতু কেদারের দিকে হেলিকপ্টার সার্ভিস চলে এসছে, সেজন্য কেদারের দিকেও তাদের ওই ঘোড়া নিয়ে তারা খুব বেশি মানে কাজ পাচ্ছে না। তার ফলে তাদের গ্রামেই থাকতে হয় এবং গ্রামে ওই চাষবাস করার মতন ধাপ চাষ করে তারা মোটামুটি
জীবিকা নির্বাহ করে। তো এইগুলো শুনতে মানে মনে হয় যে একটা জায়গার মানুষজন কত পরিশ্রম করছে, কত মানে তাদের জীবিকা নির্বাহের জন্য তারা কত রকম ভাবে তারা কাজকর্ম করছে। কিন্তু তাদের মধ্যে আবার লেখাপড়ার যেহেতু নতুন ভাবে শুরু হয়েছে, লেখাপড়া করারও একটা প্রবণতা রয়েছে এবং তারা কিন্তু সেই কাজটাও করছে। এটা কিন্তু সত্যি সত্যি আমাদের সমতল অঞ্চলের মানুষজনের কিন্তু একটা শিক্ষা এদের কাছ থেকে পাওয়া যেতে পারে। কারণ ছোট্ট বাচ্চাগুলো যেমন ওই যারা পয়সা নিচ্ছিল বা লজেন্স নিচ্ছিল, তারাও কিন্তু ওই ছোট ছোট বাচ্চাগুলো কিছুক্ষণ বাদে 10টা 10:30 বাজবে যখন, তখনও কিন্তু তারা গুটি গুটি করে স্কুলের পথে রওনা দেবে। তো যাই হোক, আমরা তো এইভাবে রাস্তায় এগোতে এগোতে তখন আমাদের যে রাজেশ, সে বললো যে আর বেশিক্ষণ বসলে চলবে না, চলো একটা পুরো জঙ্গলের পথ আছে, তো সেই জঙ্গলের পথ খুব তাড়াতাড়ি আমাদের পার করে যেতে হবে। তো আমরা রাজেশ যেহেতু রাস্তায় এখন সেই আমাদের গাইড, তো তার কথা শুনে আমরা রাসু থেকে গন্ডারের পথ ধরলাম। রাসু থেকে গন্ডার দূরত্বটা প্রায় 6 কিলোমিটার এবং জঙ্গলের মধ্য দিয়ে মানে উঠতে হবে এবং তারপর মানে জঙ্গল, ওই গন্ডারে গিয়ে জঙ্গল শেষ হয়ে যাবে। তো এই জঙ্গলের মধ্যে দিয়ে চলতে গেলে সেখানে কিন্তু গাইড একজন আবশ্যক, কারণ তা নয় তো এদিক ওদিক পথ চলে গেছে, তো সেই পথে চলে গেলে কিন্তু বিপদ অবশ্যম্ভাবী। কারণ আমরা রাস্তার মধ্যে কিছু কিছু জায়গাতে ওই বাঘের পায়ের ছাপও দেখেছিলাম, চিতা বাঘের পায়ের ছাপ। তো যার ফলে যদি ভুল রাস্তায় চলে যাওয়া হয়, সেটা একটা বিপদের সৃষ্টি হবে। এখানে আমরা দেখলাম যে ওই রাশি থেকে যখন আমরা গেলাম, তখন রাশি থেকে যে কিছুটা উপর দিকে উঠতে হলো, বেশ কিছুটা চড়াই পথ, তারপর সোজা নিচের দিকে পথ নেমে গেছে এবং সব থেকে বেশি মানুষ ওই অঞ্চলে বাস করে রাশি অঞ্চলে। তারপরে আস্তে আস্তে মানে মানুষের সংখ্যা ওই রাস্তাতে কমে যায়। গন্ডারেও যে মানুষজন থাকবে তার জন্য একটাই মাত্র হোটেল আছে গন্ডারে, যেখানে মানে একটা পেশাদারি ভাবে ভাত ডাল তরকারি পাওয়া যায় এবং সেখানে থাকারও 2-3টে ঘর আছে। বাকি মানুষজনের ঘরে থাকা যেতে পারে, কিন্তু সেটা একদম যদি মানে প্রয়োজন, খুব প্রয়োজন না হলে ওইভাবে থাকা যায় না। কারণ যেখানে থাকতে গেলে হয়তো তাদের একটা ঘর রয়েছে, কিন্তু সেখান থেকে কোনো বাথরুম বা ইত্যাদিগুলো অনেকটা দূরে, যার ফলে একেবারে প্রয়োজন না হলে সেই ঘরগুলো ব্যবহার করাও খুব কষ্টসাধ্য। তো যেহেতু এই পথে মানুষের সংখ্যা কম, সেজন্য ওই কেদার বদ্রীর মতন অনেক হোটেল বা অনেক মোটেল তৈরি হয়ে ওঠেনি। তো যাই হোক, ওই রাজেশ আমাদের এগিয়ে নিয়ে যায় এবং তারপরে আমরা দেখতে পাই যে সে আমাদের রাস্তার মধ্যে বেশ কিছু জায়গায় দেখায় যে ওই বাঘের পায়ের ছাপ রয়েছে, চিতাবাঘের পায়ের ছাপ রয়েছে এবং সেইগুলো আমাদের দেখিয়ে সে বলে যে এই পথে একলা যাওয়া মানে একা একা কেউ হেঁটো না। তো আমার তো রাস্তায় এই পাহাড়ি পথে যেতে গেলে দেখা যায় যে অন্যদের থেকে যেহেতু একটু আমার হাঁটাটা জোরে হয়ে যায়, তো আস্তে আস্তে আমি একটু এগিয়ে যাই দূরে। তো রাজেশ আমাকে একদম বারণ করে দিল যে দিদি এই রাস্তায় কিন্তু জন্তু জানোয়ার আছে, এই যেহেতু জঙ্গল সেজন্য বাঘ বা ভালু আছে, তো একদম আলাদা করে যেও না, আমরা একসাথেই 5 জনে বা 6 জনে একসাথে। কিন্তু অনুপ তো কথাই শুনে না, সে তো গড়গড় করে চলে যাচ্ছে। সেও আবার যে আমাকে নিয়ে যাবে তাও নয়, তার কাজ হচ্ছে পোর্টারের কাজ, সেজন্য সে যত তাড়াতাড়ি পারছে এগিয়ে চলে যাচ্ছে। আর পোর্টারের আরো একটা সুবিধা কি, যে যতটা পারবে এগিয়ে গিয়ে যেখানে আমরা রাত্রে বিশ্রাম নেব সেইখান পর্যন্ত গিয়ে সে একটা ঘর বুক করে রাখবে, এটা হচ্ছে তার উপরে দায়িত্ব দেওয়া আছে। তো সেই জন্য অনুপের ভরসা না করে রাজেশ বলল আমাকে যে সবাই আমরা একসাথেই পথ চলি। তো সেইভাবেই আমরা পথ চলতে লাগলাম। গন্ডার থেকে মানে গন্ডার পর্যন্ত আমরা খুব সুন্দরভাবে পৌঁছে গেলাম। মাঝখানে একটা খুব সুন্দর মানে ঝর্ণা ছিল, তো সেই ঝর্ণা জায়গাটায় আমরা কিছুক্ষণ বিশ্রাম করলাম
এবং ঝর্ণার জলের ছিটেগুলো গায়ে আসছিল, ওই জায়গাটা বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো এবং কিছু পাহাড়ি গ্রামও ওই জায়গাটায় ছিল। তো ওইখানটাতে পাহাড়ি গ্রাম মানে একটু দূরে, সেখানে যে চায়ের দোকান বা কিছু সেরকম কিছু নয়। তো আমরা খানিকক্ষণ পথের পাশে ওই ঝর্ণাটার পাশে খানিকক্ষণ বসে রইলাম, নিয়ে তারপর আবার আমরা পথ চলতে শুরু করলাম। তো রাজেশ আমাদের বললো যে গন্ডারে আমরা থামবো না, গন্ডারে যদি তোমাদের খাবার, দুপুরের খাবার পাওয়া যায় তাহলে গন্ডারে তোমরা খেয়ে নেবে, নিয়ে আমরা কিন্তু বানতলি পর্যন্ত চলে যাব। তো আমরা তো রাজেশের কথা শুনেই কাজ করব। তো সেজন্য গন্ডার পর্যন্ত আমরা ওই মানে চড়াই উতরাই করে গন্ডার পর্যন্ত পৌঁছে গেলাম। গন্ডার হচ্ছে একটা মানে সেখানেও বেশ কিছু মানুষের বাস আছে, আর ওই একটা হোটেল আছে, যে হোটেলে কিছু কয়েকটা ঘর আছে, 4-6টা ঘর আছে, কিন্তু দেখা গেল সবকটা ঘরই বুকিং রয়েছে আগে থেকে, এবং সবকটা ঘরেই মানুষজনও মানে রাত্রিবেলা থাকবে বলে তারা মানে রয়েছে। আর খাবারও বললো যে এখন সে নতুন করে খাবার তৈরি করতে পারবে না। তো আমাদের বললো যে আর কিছুটা গিয়েই বানতলি, তো আপনারা সেখানেই চলে যান, সেখানে গিয়ে ওই বানতলিতে আজকে লোক টোক সেরকম থাকবে না, বানতলিতে আপনারা জায়গা পেয়ে যাবেন। তো মদমহেশ্বর যাবার পথটা কিন্তু ভীষণ সুন্দর, কারণ এখানে পাহাড়গুলোতে এত রং বেরঙের ফুল ফুটে আছে, হয়তো গন্ধ নেই কিন্তু এত রঙিন দেখাচ্ছে পাহাড়গুলোকে। আর যেহেতু ওই বললাম যে বনভূমির অঞ্চলে যে গন্ডার পর্যন্ত যে গাছপালা রয়েছে, ওই ঝর্ণার জল রয়েছে, তারপরে ওই ফার্ন, তারপরে ফুলের গাছ ইত্যাদিগুলো প্রচুর পরিমাণে আমরা দেখতে দেখতেই এগিয়ে গেলাম। তো গন্ডারে যেহেতু জায়গা নেই সেজন্য আমরা বানতলির দিকে হাঁটা দিলাম, কিন্তু বানতলির দিকে গন্ডার পর্যন্ত গাছের ছাওয়া ইত্যাদিতে আমরা এগিয়ে আসছিলাম, কিন্তু বানতলি পর্যন্ত আর একটাও কোনো বড় গাছ রাস্তার দুপাশে নেই, আর একদম সোজা চড়া রোদটা গায়ের উপরে পড়ছে, যার ফলে খুবই কষ্ট হচ্ছে, এবং পথটাও কিন্তু খুব মানে খাড়াই, এবং যার ফলে ওই নিস্তব্ধ পথ, কেউ নেই, আমরা 4জন রাজেশকে নিয়ে হাঁটছি, এবং তার ফলে সকলেরই বেশ মানে কষ্ট হচ্ছে। একদম 1.5 কিলোমিটার পুরো মানে খাড়া চড়াই ভেঙে আমরা বানতলি গিয়ে পৌঁছালাম। ওখানে সরস্বতী নদী পাহাড় থেকে নেমে এসে মদমহেশ্বর গঙ্গার সঙ্গে মিশেছে। এটা একটা অদ্ভুত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে, পাহাড়ের একদম উঁচুতে আমরা মানে বানতলি হচ্ছে একদম পাহাড়ের উঁচুতে, আর সেখানেই ওই একটা মানে বের হয়েছে একটা 3-4টে ঘর নিয়ে একটা ছোট্ট মোটেল মতন রয়েছে। সেখানে 2 ভাই, বছর 20-21-এর একজন বড় ভাই, আর তার ছোট ভাইটাই বছর 16, দুজনে মিলে সেই মোটেলটা চালাচ্ছে। 3খানা ঘর রয়েছে, 3খানার মধ্যে আর একটা ছোট ঘর যেটাতে তারা থাকে, আর আমরা একটা ঘর নিলাম, এবং আমাদের দেখিয়ে দিল যে সামনেই একটা বাথরুম রয়েছে, কিন্তু সেই বাথরুমটা লাগোয়া নয়, একটুখানি 5 মিনিট মতন কেটে যেতে হবে। তো যাই হোক, আর সেখান থেকে সরস্বতী নদী মদমহেশ্বর গঙ্গার সাথে মিলছে, সেটা একটা অপূর্ব সুন্দর জায়গা, যে খুবই মানে মনোরম স্থান। আর মানে সেখানে আমরা তো থাকবো, ও আমাদের জিজ্ঞেস করা হলো যে আমরা কি খাবো, তো বলা হলো, দাদা বললো যে একদম তুমি খিচুড়ি করে দাও। তো খিচুড়ি করতে গিয়ে দেখা গেল ওই অঞ্চলে খিচুড়ি প্রেসার কুকারে বসিয়েছে, আর চালটা হয়তো ভীষণই মানে ওই সেদ্ধ হওয়ার মতন উপযুক্ত নয়। তো তার ফলে দেখা গেল যে খিচুড়ির অনেক মানে সিটি দেওয়ার পরেও সেই খিচুড়ি কিন্তু কাঁচা কাঁচা মতন। ছেলেটির নাম হচ্ছে অনিল পবন, এবং তার যে মানে সে আমাদের খুব মানে বললো তোমরা একটু স্নান করে নাও, স্নান করলে তোমাদের একটু আরাম লাগবে। তো গরম জল আমাদের সে করে দিল, গরম জলে স্নান করে নিয়ে তারপর ওই যা হোক সেই ওই খিচুড়ি, যেটা প্রায় কম সেদ্ধ, কিন্তু ওই যা হয়েছে সেইভাবেই আমরা যতটুকু পারলাম খাওয়া হয়ে গেল, এবং বললো যে আজকে রাত্রিটা তোমরা এখানে থাকো,
থেকে পরদিন তোমরা সকালবেলা রওনা দেবে। আর আমাদের পৌঁছতে পৌঁছতেও 4টে প্রায় বেজে গিয়েছিল। তো সুতরাং আমরা আর এগোনোর চেষ্টা করলাম না, সেই রাত্রেই আমরা ওই বানতলিতে থাকলাম। সন্ধ্যের পর থেকে কিন্তু ভীষণ ঠান্ডা হাওয়া দিতে থাকলো, যেহেতু পাহাড়ের ওপরে চারিদিকে কোনো বাধা নেই, যার ফলে প্রচন্ড ঠান্ডা হাওয়া, বাইরে বেরোনোই যায় না, এবং বাথরুম যাওয়া ইত্যাদি তো ভীষণভাবেই কষ্টসাধ্য। তারপর খানিকটা হেঁটে যেতে হবে। সেই হাঁটা পথে কখন চিতা বা ভালু এসে দাঁড়িয়ে থাকবে বা বসে থাকবে সে আমাদের সঙ্গে দেখা করার জন্য, সেটাও একটা ভয়ানক। তো খুব জোরালো টর্চ নিয়ে ওই পথে যেতে হবে, যার ফলে সবাই ওই একসাথেই কোনো রকমে ওই যে কাজ, সারা বাথরুমের কাজ ছাড়া সেটা করে নিয়ে আমরা ফিরে এলাম। এসে তাড়াতাড়ি করে একটু শুয়ে পড়তে হলো, কারণ ভোরবেলা উঠেই আমাদের হাঁটা পথে রওনা দিতে হবে। তবে এই প্রসঙ্গে একটা কথা বলা হলো না, সেটা হচ্ছে যে ওই যেহেতু সেটা ছিল চতুর্দশী রাত, তারপরে তিনি পূর্ণিমা, কোজাগরী পূর্ণিমা, এবং ওই যে চতুর্দশী রাতে চারিদিকে আলোর বন্যায় ভেসে যাচ্ছে, আর ওই মদমহেশ্বর গঙ্গার সঙ্গে সরস্বতীর মিলন, সেটা যেন একদম অদ্ভুত একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে। যদিও বাইরে খুব ঠান্ডা লাগছিল, তবু আমরা সোয়েটার, চাদর ইত্যাদি চাপিয়ে বেশ কিছুক্ষণ বাইরের দিকে রইলাম, এবং তারপর কিছুক্ষণ বাদে আমরা আবার ভিতরে চলে গেলাম। তো ভোরবেলার আগেই আমাদের ডেকে দিল অনিল এসে, যে তোমরা তৈরি হয়ে যাও, এবং একটু চাও তৈরি করে দিল সে আমাদের। তারপর আমরা ওই রওনা হলাম। রওনা হয়ে সেদিন আমরা মানে বেশ অনেকটা পথ, কারণ মদমহেশ্বর পৌঁছাতে গেলে সেদিন বিশাল লম্বা পথ অতিক্রম করতে হবে। আগের দিন আমরা মাত্র 12 কিলোমিটার হেঁটেছি, কিন্তু আজকে যে চড়াই, মানে ওই দিনের যে চড়াই, সেটা বানতলি থেকে 9 কিলোমিটার দূরে হচ্ছে মদমহেশ্বর, কিন্তু চড়াইটা বেশি, বেশ কিছু জায়গাতে ভীষণ চড়াই, একদম কোনো রকম একটা দোকান পর্যন্ত নেই, যার ফলে খুবই কষ্টকর পথ, সেটা সবাই ভেবে নিল। এবং তার ফলে ওই আলো ফোটার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এগিয়ে গেলাম, কারণ আমাদের অনিল বলে দিয়েছিল যে আলো ফোটার আগে কিন্তু আপনারা বেরোবেন না, কারণ হিংস্র জন্তু জানোয়ারের ভয় রয়েছে। হিংস্র জন্তু জানোয়ার মানে ওখানে ওই ভালু আর হচ্ছে চিতাবাঘ, এই দুটো পাওয়া হিংস্র। বাকি তো অন্য সজারু বা ইত্যাদিরা, তারা খুব একটা মানুষের সঙ্গে বিবাদ বাঁধাতে আসে না, কিন্তু এই চিতা আর ভালু এই দুজনেই কিন্তু একটু মানুষকে বিব্রত করতে পছন্দ করে। তো যার ফলে ভোরবেলা একদম যখনই আলো ফুটলো আমরা বেরিয়ে পড়লাম, কিন্তু ভোরের সময় হাঁটতে খুব কষ্ট হচ্ছে না কারোরই। তো তারপরে দিনের বেলা যে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আলোটা বেশ ভালোভাবেই চারিদিকে ফুটে গেছে, কিন্তু সকাল যেহেতু রয়েছে, সূর্যের আলো নেই, আমাদের কষ্ট হচ্ছে না। তার ফলে আমরা প্রায় 1 ঘন্টা চড়াই চলে উঠে প্রায় 7টা নাগাদ একটা বেশ চওড়া মতন জায়গায় এলাম। এখানে ওই জায়গাটাতে বেশ কিছু গোয়ালা বাস করে, এবং গোয়ালারা চা বা দুধ বিক্রি করে, এবং যদি ওদের বলা হয় তাহলে ওরা রুটি তরকারিও করে দেয়। তো শুধু আমরা দেখলাম যে কয়েকজন গোয়ালা রয়েছে এবং তাদের কাছে দুধ রয়েছে, তো দুধ রয়েছে এবং চাও তারা বললে করে দেবে। তো আমরা দেখলাম যে এই পথে এখন সকালবেলা একটু শক্তি সংগ্রহ করে নিতে হবে চলার জন্য। তো অনুপ আমাদের বিশেষ করে বলতে লাগলো যে তোমরা সবাই এখানকার দুধ খেয়ে নাও, দুধ খেয়ে নিলে দেখবে যে তাগতে আসবে শরীরে। কিন্তু আমরা খুব একটা সাহস করলাম না, কারণ কিসের দুধ, এটা তো গরু বা মহিষ তো আমরা রাস্তায় দেখিনি, আবার সেই দুধ যদি আবার সহ্য না হয়, যদি আবার অন্য প্রবলেম তৈরি হয়, সেজন্য আমরা বললাম দুধ একদম সরাসরি না খেয়ে আমরা ওই দুধ চা খাওয়া হয়ে তারপরে আবার রাস্তায়
চলা শুরু করা হলো। এবারে আবার 2 কিলোমিটার চড়াই, এবং সেই চড়াই হচ্ছে রুক্ষ পাহাড়, আরো 1 ঘন্টা 15 মিনিট, মানে সকালে সেই 6টার সময় যাত্রা, তারপরে মানে 2 ঘন্টা 15 মিনিট হেঁটে আমরা 4 কিলোমিটার দূরের, বানতলি থেকে 4 কিলোমিটার দূরের নানুচটিতে পৌঁছালাম। নানুচটিতে একটা আশ্রয় মতন আছে, মানে সেটা হচ্ছে ওই রকমই, মানে মদমাইশ্বরের পথে খুব ভালো কিছু মানে পাওয়া যাবে না, থাকার জায়গা পাওয়া যাবে না, কিন্তু নানুচটিতেও থাকার মতন একটা জায়গা আছে। ওই টিনের চাল দেওয়া একটা, মানে পরপর পরপর 6-7টা ঘর ওরকম আছে, যারা প্রয়োজন যার যখন যেরকম হয় সে সেখানে মানে থাকতে পারে। এবং যে ভদ্রলোকের ওই মানে মোটেলটা রয়েছে, সে রুটি তরকারি করছিল, আমাদের দেখি সঙ্গে সঙ্গে সে জিজ্ঞেস করে নিল যে কটা রুটি লাগবে। তো আমরাও দেখলাম যে এরপরে আর জলখাবারও খাওয়া যাবে না, কোনো জায়গায় পাওয়া যাবে না, তো সেখানে রুটি তরকারি আর চা খেয়ে আমরা মানে এগোলাম। তো তো আমাদের বলে দিল রাজেশ যে এরপরে কিন্তু তোমরা আর কোনো একটা চায়ের দোকানও পাবে না, তোমাদের লজেন্স বা ইত্যাদি গুলো যা যা আছে সেগুলো সমস্ত কাছে বার করে নাও, নিয়ে তোমরা এগোনো মানে পথে নেমে পড়ো। এরপরে মদমহেশ্বরের চড়াই, যেটা যে মদমহেশ্বরের চড়াই, রুদ্রনাথের চড়াই, জার্মানকা লড়াই যে বলা হয়, সে মদমহেশ্বরের যে চড়াই এই নানুরচটি থেকে 5 কিলোমিটার, কিন্তু সেই চড়াই হচ্ছে ভীষণ মানে বিপদ সংকুল, সরু পথ, একদিকে পাহাড় আর একদিকে মানে খাদের মতো নেমে গেছে, এবং রাস্তায় সেরকম গাছপালাও নেই যে ছায়া প্রদান করবে। আর মানে খুব কঠিন, মানে একদম প্রায় খারাপ পথ উঠে গেছে, বেশ কিছু জায়গায় 2 পা হাঁটতে গেলেই একটু কষ্ট হচ্ছে, আবার একটু দাঁড়িয়ে যেতে হচ্ছে, এইভাবে করতে করতে। আর আমাদের মানে ওই সঙ্গে একটা ফ্লাক্স ছিল, তাতে নানুর থেকে চা তৈরি করে নিয়ে আসা হয়েছিল, তো রাজেশই সেই সমস্ত কাজগুলো করেছিল। তো কিছুক্ষণ বাদে বেশ কিছুটা হাঁটার পরে, মানে 1-1.5 কিলোমিটার হাঁটার পরে সে আমাদের একটু বসালো, কারণ আমাদের 4জনেরই মুখগুলো তখন একদম শুকিয়ে গিয়েছিল। সে বললো ঠিক আছে একটু বিশ্রাম করো, করে তারপরে একটু চা বিস্কুট খাইয়ে তারপর আবার আমরা যাত্রা শুরু করলাম। এবং তারপরে দেখলাম যে একদম চড়াই উঠতে উঠতে একদম পাহাড়ের উপরে উঠে গেলাম, সেখানটায় দেখলাম আবার কিছু গাছপালা রয়েছে, এবং মানে সেই জায়গাটাতে হাঁটতে গেলে কোনো কষ্ট হচ্ছে না, একদম প্রায় সমতল পথ। অর্থাৎ এই পাহাড়ি গুলোতে যেটা হয় যে একদম খারাপ ভাবে পাহাড়ের উপরে উঠে পড়লে, একদম যখনই ওই মানে উচ্চ মালভূমি এগুলোকে বলে, যে একদম মালভূমির উপরটাতে উঠে পড়লে সেই জায়গাটাতে একদম প্লেন। সেখানে দেখলাম যে মদমহেশ্বর দর্শন করে কয়েকজন বয়স্ক মহিলা, তারা ওই ওম নমঃ শিবায় গান গাইতে গাইতে তারা ফিরছে, মানে তাদের আগের দিন রাত্রে দর্শন হয়েছে এবং সকালেও হয়তো দর্শন করে তারা নেমে আসছেন, খুব তৃপ্তি তাদের চোখে মুখে, কপালে সিঁদুরের টিপ রয়েছে। তো তাদের দেখে আমাদের মনে হলো যে এরাও যখন পারছে, তো তাহলে আমরাও নিশ্চয়ই পারবো, কারণ ভয় একটা হচ্ছিল যে পারবো তো কাজটা করতে। তো তারপর কিছুক্ষণ বাদে আমরা দেখি যে মানে দূরের একটা সমতল পথ দেখতে পাওয়া যাচ্ছে, মানে একদম সেখানে একটু সবুজ উপত্যকা, আর সেই উপত্যকার মাঝে মদমহেশ্বরের মন্দির একদম ছোট্ট দেখাচ্ছে, যে অনেকটা দূরে বেশ বোঝা যাচ্ছে, কিন্তু ওই যে পথ চলতে চলতে যখনই মনে হয় ওই তো আমার ডেস্টিনেশন এসে গেছে, তখনই কিন্তু মনের মধ্যে ভীষণ আনন্দ হয়, মনে হয় যেন আমি ওই আরেকটু চললেই, আরো কয়েক পা 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 করে চললেই আমি ওইখানে পৌঁছে যাব। হয়তো সময়টা বেশি লাগবে, কারণ পাহাড়ি পথে যেহেতু অনেকটা দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে, এবং মদমহেশ্বরের মন্দিরও খুব ছোট্ট দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু যার ফলে আমরা বললাম যে
ওই তো মদমাহেশ্বরের মন্দির যখন দেখতে পাওয়া গেছে, এবার আর একটু মানে মনের মধ্যে বল এনে আর ঠাকুরের নাম করতে করতে, গুরু মহারাজের নাম করতে করতে, শিবজির নাম করতে করতে আমরা এগিয়ে যেতে থাকলাম। এবং মানে দূরের যে সবুজ উপত্যকা এবং তার থেকে পিছন দিকে যে আরো পাহাড় দেখলাম উঠে গেছে, রাজেশই বলল যে ওই পথটা হচ্ছে বুড়া মদমাহেশ্বরের পথ। তো তখন দিদি বলে যে আগে তো মদমাহেশ্বরে গিয়ে পৌঁছায়, তারপরে বুড়া মদমাহেশ্বরে যাওয়ার কথা ভাবা যাবে, কারণ মদমাহেশ্বরে গিয়ে পৌঁছতেও আমাদের যা দূরত্ব দেখাচ্ছে আমাদের অন্তত 40-45 মিনিট এখনো লাগবে। তো রাজেশ বলল যে না, অতটা না লাগলেও 30 মিনিটেই তোমরা পৌঁছে যাবে, তোমরা যেভাবে হাঁটছো 30 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে। মানে সে যে আমাদের সাহস দিচ্ছে এটা আমরা বেশ বুঝতে পারছি, কিন্তু ওই তার সাহসটাকে নিয়েই আমরা দেখলাম যে এই পথে মানে ওই সাহসটুকু মনের মধ্যে রাখতে হবে। ভয় পেয়ে গেলেই কিন্তু একদম মানে সব গেল, ভয় পেলে আর চলবে না। ভয় না পেয়ে একদম মনের মধ্যে সাহস এনে আমি পারবো, আমি পৌঁছাবোই ওখানে, এই ভাবনা চিন্তা করতে করতেই দেখবো একটা সময় আমরা ওখানে পৌঁছে গিয়ে। মদমাহেশ্বরে মন্দির কমিটির একটা ছোট্ট দোতলা একটা মানে ঘর আছে, মানে ওই 2-3টে ঘর সেখানে আছে, পাশেই বাথরুমও আছে, টিন দিয়ে ঘেরা, মানে টিনের চাল আর ঘর, মানে খুব ছোট্ট ছোট্ট একটা ছোট্ট বিছানা। সেখানে আমাদের 4 জন ধরবে না, তবু অনুপ গিয়ে ওই 3টে ঘরের মধ্যে যেটা সব থেকে ভালো সেটাই কিন্তু অনুপ মানে দখল করে রেখেছিল। এবার যার ফলে আমরা ওখানে গিয়ে তো মানে উঠলাম, প্রথমে সামনেই একটি খাবার জায়গাও ছিল, কিন্তু রাজেশ আমাদের বলল যে তোমরা তোমাদের জিনিসপত্র রেখে আগে চলো, মন্দিরে গিয়ে দেবতাকে দর্শন করে আসবে। তো আমাদেরও সেটাই মত ছিল যে আগে গিয়ে মন্দিরে দর্শন করে আসি। তো মন্দিরে গিয়ে দেখলাম যে ওখানকার যে নিয়ম অনুযায়ী যে যত উত্তরাখণ্ডের যে পঞ্চকেদার, সেখানকার প্রত্যেকটার বা বদ্রীনাথ, প্রত্যেকটা জায়গারই দেবতার পূজা কিন্তু করেন সাউথ ইন্ডিয়ানরা। আবার সাউথ ইন্ডিয়ায় দেখা যাবে যে নর্থ ইন্ডিয়ানরা এসে সেখানে পূজারীর কাজ করছে। তো আমরা দেখলাম যে যে পুরোহিত যেখানে তিনি হচ্ছেন সাউথ ইন্ডিয়ার একজন ভদ্রলোক। তো আমাদের তো খুবই মানে মানে মন্দিরের একদম ভিতরে, মন্দিরে এত সুন্দর করে পুজো করা যায়, যেহেতু ভিড় নেই সেজন্য হচ্ছে যে মন্দিরের দেবতা যেন তোমার আপন দেবতা, এবং কিন্তু মন্দিরের যে দেবতাকে তার আবার একটুখানি মাথাটা যেন শিব ঠাকুরের একটু যেন বাঁকা। তো সেই নিয়েও মানে পুরোহিত বললেন যে এই নিয়ে একটা গল্প আছে, আপনারা আগে দর্শন করুন ভালো করে, পুজো টুজো মানে করে নিন, তারপর দুপুরবেলা আমার পুজো শেষের পরে ওই গল্পটা আপনাদের বলা যাবে। তো আমরা বললাম ঠিক আছে। তারপর আমরা ওই ফুল টুল তো সেরকম নেই, আমরা বেলপাতা নিয়ে গেছিলাম, রূপোর বেলপাতা ইত্যাদি, তো সেগুলোই ঠাকুরকে দিয়ে পুজো করা হলো। তারপরে আমাদের সঙ্গে এখান থেকেই প্যারা নিয়ে যাওয়া হয়েছিল, সেগুলো দেয়া হলো, দিয়ে খুব সুন্দর করে পুজো করা হলো। তারপর আর পুরোহিত খুব সুন্দর মন্ত্রোচ্চারণ করছেন, এবং উনি বললেন যে এখানে দেখবেন যে আমাদের দেবতাকে যখন ভোগ দেওয়া হয় সেই সময়টা মন্দিরে থাকবেন, এবং তার আগে আরতি হবে। এখন মন্দিরেই থাকুন, মন্দির থেকে ঘরে যাওয়ার আর কোনো প্রয়োজন নেই। আমরাও সেটা ভেবে নিলাম, কারণ মন্দিরটা হচ্ছে নিচে, আর ঠিক ঘরটাও হচ্ছে মন্দিরের একদম পাশে, ওই দোতলা, আর খাবার যে জায়গা সেটাও হচ্ছে মন্দিরের পাশে। আর মন্দিরটা হচ্ছে একটা পুরো মাঠের মধ্যে মাঝখানে যেন একটা মন্দির, অর্থাৎ একটা উপত্যকা, সেই উপত্যকার মাঝখানে হচ্ছে মদমাহেশ্বরের মন্দির, আর তার চারদিকটা ফাঁকা, সবুজ ঘাসে ভর্তি, আর তার এক পাশ দিয়ে পাহাড় উঠে গেছে বুড়া মদমাহেশ্বরের দিকে। ওখান থেকে ওই মানে পুরো 1 কিলোমিটার, মানে হয়তো নয়, 1 কিলোমিটারের একটু কম ডিস্টেন্সে বুড়া মদমাহেশ্বর, সেটা হচ্ছে পাহাড়ের একদম টপে। সেখানটায় ওই পাহাড়ে যে বুড়া মদমাহেশ্বর, ওখানে
পুজো করা হয়, যে মেষপালক যারা, তারা ওখানে গিয়ে তাঁবু ফেলে এবং তাদের ওই মেষেরা যে মানে মেষগুলোকে নিয়ে যায়, তারা ওই জায়গায় চড়ে এবং তারপরে তারা যখন নেমে আসে তারা ওই ছোট ছোট পাথর টাথর দিয়ে একটা করে করে ছোট্ট ছোট্ট মন্দিরের মতন বানিয়ে রাখে। তো সেটাই হচ্ছে বুড়া মহেশ্বর। আর ওইখান থেকে মানে সমস্ত পুরো একদম মানে যেন মনে হবে সমস্ত যে উচ্চ পর্বত শৃঙ্গগুলো, যেগুলো একদম সাদা বরফের চূড়া, একবারে সেই কেদারনাথ ডোম থেকে চৌখাম্বা, বদ্রীনাথ, নীলকণ্ঠ শৃঙ্গ, সমস্ত কিছু যেন ওখান থেকে পর পর দেখতে পাওয়া যায়। আর চৌখাম্বা যে পর্বত, সেটা মনে হবে যেন চারটে থাম যেন হাত বাড়ালেই ধরতে পারা যাবে। মানে বুড়া মহেশ্বরে গিয়ে পৌঁছালে এইরকমই একটা দৃশ্য আমরা পাবো, সেটা পুরোহিত মহাশয় আমাদের বলে দিলেন। কিন্তু মহেশ্বরের যে উপত্যকা, যেখানে ওই সবুজ ঘাস হয়ে আছে বলছিলাম, সেখান থেকেও কিন্তু চৌখাম্বাকে খুব সুন্দরভাবে দর্শন করা যাবে। তো তারপরে আমাদের তো পুজো করা হলো, পুজো করে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে দেখি যে ওই সবুজ বুগিয়াল, এত সুন্দর সেই বুগিয়াল, তার তিন দিকে পুরো একদম ওই চৌখাম্বার মানে সাদা বরফ চূড়াগুলো একদম যেন বিস্তৃত রয়েছে। এত অপূর্ব পরিবেশ লাগছে। তারই কোলে যেন ওই পাথরের মন্দির, সামনে একটু বড় চাতাল, ভিতরে ছোট মন্দিরের গর্ভগৃহ, সেখানেই দেবতা মানে শিব ঠাকুর, এবং শিব ঠাকুরের মাথাটা একটু হেলানো। তো পুরোহিত মশাই তার পুজো টুজো করে তারপর তিনি বেরিয়ে এসেছিলেন। তখন তো আমরা জিজ্ঞাসা করলাম তাকে যে দেবতার মাথাটা কেন একটু হেলানো। তো তখন তিনি বললেন যে ওই অনেক পুরনো অনেক সময়ে যে একটা তখনো পর্যন্ত মহেশ্বরের এই মন্দির আবিষ্কৃত হয়নি। তো একজন গোয়ালা, সে তার গরুর থেকে একটুও দুধ পাচ্ছিল না। সে দেখতো যে একটা গরু রোজ ওই জঙ্গলের মধ্য দিয়ে কোথায় চলে যায়, আবার কিছুক্ষণ বাদে ফিরে আসে, কিন্তু তার যে দুধটা সম্পূর্ণ নিঃশেষ হয়ে যায়, তার থেকে সে আর দুধ পায় না। তো তখন সেই গোয়ালা মনে করে যে আজকে এই গরুটা কোথায় দুধটা মানে সে দিতে যায়, এটা আজকে আমি দেখবো, এবং দেখে সেই যে লোকটা তার দুধ চুরি করে তাকে একটা লাঠি নিল, যে তাকে আচ্ছা করে মারা হবে। তো তারপরে ওই গরুর পেছনে পেছনে যেতে যেতে সে দেখলো ওই বন জঙ্গলের মধ্য দিয়ে যেতে যেতে সে ওই একটা জায়গায় গিয়ে, সেখানে একটা শিব মানে শিবলিঙ্গ রয়েছে, সেইখানে দাঁড়িয়ে গরু তার দুধটা যেন সম্পূর্ণভাবে গরুর মানে দুধ কেউ দুয়ে নিচ্ছে, এরকম ভাবে দুধটা সম্পূর্ণভাবে সেই দেবতার মাথার উপরে পড়তে লাগলো। এটা দেখিয়ে সেই মানে লোকটি, মালিক যে, সে এত রেগে গেল, সে লাঠি দিয়ে একদম সরাসরি গরুর গায়ে মারতে গেল। গরুটা তখন পিছিয়ে যেতেই আর ওই লাঠির আঘাতটা শিব ঠাকুরের মাথায় পড়লো, এবং শিবলিঙ্গ সেই মাথা পড়ে, যার ফলে শিবলিঙ্গ একদিকে একটু হেলে পড়ে এলে যায়। এবং পূজারীজি কথা বলে তো একটু হেসে ফেললেন। তো আমরাও হাসলাম, হয়তো কোনো ভূমিকম্পে বা কোনো হয়তো প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল, যার ফলে হয়তো ওই রকম ভাবে যে সে শিবলিঙ্গ, এগুলো তো সবই হচ্ছে যে স্বয়ম্ভু, এবং তার ফলে সেটা হয়তো একটু মানে খেলে গেছে। তো তার জন্য ওই রকম একটা গল্প তৈরি করা হয়েছে। তো সেই গল্পটা মানে তিনি সবাইকে, ওই যত যাত্রী আসেন, খুব বেশি জন নয়, কয়েকজন মাত্র, মানে মানে গোনা দুপুর বেলায় ছিল ওই 15 জন মতন, আর সন্ধেবেলায় আরো বিকেল বেলা কয়েকজন আসার পরে ওই সন্ধেবেলায় 20 জন 25 জন মতন হয়েছিল। তো তারপরে ওই মানে এইভাবে তো বলা হলো। তারপর দেখলাম তিনি একটা বিরাট বড় হাঁড়িতে করে ভাত নিয়ে এলেন। সেই ভাতটা ওই দেবতাকে, শুধু ভাত, দেবতাকে পুজো দেওয়া হলো, মানে দুপুরের ভোগ দেওয়া হলো, এবং ভোগ দেওয়ার পরে সেই ভাতের থেকে অল্প অল্প করে যাত্রীরা যারা দাঁড়িয়েছিল তাদের হাতে একটু একটু দিলেন।
তারপর তিনি ওই পুরো মন্দিরের যে চাতালটা, সেই চাতালে পুরো ভাতটাকে একদম মানে ছড়িয়ে দিলেন, যে খানিকটা খানিকটা করে পুরো সমস্ত জায়গায় ওই ভাতটা ছড়িয়ে দিলেন, এবং কিছুটা রেখে দিলেন যে তারা যে কজন পূজারীর যে সহকারী 2-3 জন তারা যে কজন আছে তাদের জন্য সেটা ভেতরে নিয়ে চলে যাওয়া হলো। আমরা দেখলাম যে কোথা থেকে মানে ওই দাঁড় কাক, ওখানে তো ছোট ছোট এমনি পাতি কাক নেই, দাঁড় কাক, তারা একদম দল বেঁধে প্রচুর দাঁড় কাক তখন ওইখানে চলে এলো, এসে ওই ভাতগুলো খেতে লাগলো। এবং ভাতগুলো একদম মানে একদম নিঃশেষ করে, যে মানে লাস্ট বিন্দু পর্যন্ত তারা খেয়ে আবার কোথায় উড়ে চলে গেল। তো এগুলো হচ্ছে দেবতার কাছে যাওয়ার সময়, এগুলো হচ্ছে একটা মানে দৃশ্য যেগুলো দেখলে মনে হয় যে সত্যি সত্যি যে মানে আমাদের যে শুধুমাত্র নিজেদের পেট ভরালেই হয় না, যে পশু পাখি জন্তু জানোয়ার যত আছে সকলের জন্যই কিন্তু দেবতা তার চাল মেপে রেখে দিয়েছেন, এবং সেইভাবে তারাও কিন্তু তাদের যে দুপুরের যে খাবারটা খেয়ে তারাও চলে গেল। তো তারপর আমরা ওই যে কাছের দোকানে, সেখানে আমরা ওই বলে রেখেছিলাম যে আলু পরোটা খাবো। তো ওই আলু পরোটা খিচুড়ি আগের দিন খেয়ে সকলেরই মানে ওই সিদ্ধ খিচুড়ি কেউই আর খেতে চাইলো না। আর এখানে তো আরো বেশি ঠান্ডা, যার ফলে সে মানে কিছুতেই আর প্রেসার কুকারে সিটিও উঠবে না আর সেদ্ধও হবে না যে চাল। তো যার ফলে সকলেই ওই আলু পরোটা বলা হলো, ওই আলু পরোটা খেয়ে নিলাম। নিয়ে তারপরে আমরা বুড়া মদমহেশ্বরের দিকে হাঁটতে শুরু করলাম। এবার বুড়া মদমহেশ্বরের হাঁটাটা হচ্ছে ওই মদমহেশ্বরের মন্দিরের পিছন দিক দিয়ে ধীরে 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 ওপর দিকে উঠে যাওয়া। এবং উঠতে গিয়ে আমাদের যেটা মনে হলো যে আমারই হয়েছিল, যে ওই হাই অল্টিটিউড সিকনেস যেটা হয় সেটা মনে হলো আমারই হয়ে গিয়েছিল। হঠাৎ করে যে প্রচন্ড মনে হলো যেন একটা মানে বমি পাচ্ছে, শরীরটা খারাপ করছে। তো যাই হোক, আমরা উপর দিকে উঠলাম, যখন গিয়ে উপরে পৌঁছালাম, সমস্ত মানে চারদিকে মনে হচ্ছে যেন বরফ চূড়াগুলো যেন সেই বেষ্টন করে রয়েছে, যেন মেখলার মতন করে বেষ্টন করে রয়েছে। আর ওই বললাম আগেই যে রাখাল ছেলেরা তারা ওই ছোট ছোট করে একটু একটু জায়গায় জল রয়েছে, অর্থাৎ ওই গক্ষুর বলে ওগুলোকে, যে কেটল হ্রদ, যে মানে আমাদের হিমবাহ অধ্যুষিত অঞ্চলে থাকে, সেই গক্ষুর বা কেটল হ্রদের ওখানে ওই পাশে ছোট ছোট করে একটা করে চালার মতন তৈরি করেছে, সেইখানে ওই পাথরগুলোকে সাজিয়ে সাজিয়ে শিপের মতন করে সেখানে তারা ওই ছোট ছোট মানে হয়তো 5টা-10টা ছেলে আসে, তারা ওই তাদের একটা একটা করে আশ্রয়েরও জায়গা, আর সেখানে একটা ওই রকম শিবলিঙ্গ তো করে রেখে দিয়েছি। আর ওই অনেকগুলো ওরকম ছোট ছোট কেটল হ্রদ ওই পাহাড়ের মাথাতে সেখানে রয়েছে। আর চৌখাম্বা, সেখান থেকে মনে হচ্ছে যেন একদম মানে হাত বাড়ালেই যেন চৌখাম্বা 4টে যে থাম যেন যেন ধরতে পারা যাবে, এত অপূর্ব দৃশ্য যে যে বুড়া মদমহেশ্বর বা বুড়া যজ্ঞেশ্বর এইসব জায়গায় না গেলে কিন্তু এগুলোকে দেখতে পাওয়া যায় না। অপূর্ব সুন্দর পরিবেশ। তার ফলে যেটা আমার শরীরটা খারাপ লাগছিল হাই অল্টিটিউড সিকনেসের জন্য, সেটা তখন মনে হলো কোথায় পালিয়ে গেছে, আমি খুব ভালো আছি। খুব আনন্দ হলো, ওই পুরো চত্বরটা ঘুরে ছোটাছুটি করে খুব আনন্দ করে আমরা সব এপাশে একবার ওপাশে একবার গিয়ে টিয়ে তারপর দেখা গেল যে প্রায় 4টে বাজে। তো তখন বলা হলো যে এবার নিচে নামি, কারণ আবার সন্ধ্যে নেমে গেলেই তখন কিন্তু রাস্তায় আর কিছু দেখতে পাওয়া যাবে না, তো অন্ধকার হয়ে যাবে। তো তারপরে আবার আমরা নামতে শুরু করলাম, কিন্তু যখনই নামতে শুরু করলাম তখন যেন সেই মানে যে ওই হাই অল্টিটিউড সিকনেসটা সেটার জন্য আবার বাড়তে থাকলো। এবং তারপরে আর ওই জায়গা থেকে নেমে আসতে গিয়ে আর এত শরীরটা খারাপ হয়ে গেল, এতবার মানে এই ভমিটিং টেন্ডেন্সি এবং ভমিটিং হচ্ছে, যার ফলে মনে হলো যেন আমার
সমস্ত শরীর ওইখানেই থেকে যাবে। তো তারপরে ভীষণ কষ্ট, এবং ওই যে ছোট্ট একটা ঘরের মধ্যে আমাদের আশ্রয় হয়েছিল, সেখানে এসে সন্ধেবেলা মানে একটু শুতে শুতে পারছি না, এত কষ্ট হচ্ছে। মন্দিরে গিয়ে আরতি দেখতে গিয়ে সেখানেও মনে হচ্ছে এরকম কষ্ট লাগছে। আবার ওখান থেকে বেরিয়ে চলে এলাম, এসে মানে ঘরের মধ্যেই রয়েছি, কিন্তু কিছুতেই কমছে না। তো তারপরে ওই সন্ধেবেলায় ওখানে আমাদের হাওড়ার আন্দুল থেকে কয়েকজন ট্রেকার তারা ওখানে গিয়েছিলেন। তো তাদের মধ্যে একজন যে লিডার, সে আমাদের মানে আমার এরকম শরীর খারাপ হয়েছে শুনে তিনি আমাকে একটা ট্যাবলেট দিলেন। তো সেই ট্যাবলেটটা অ্যান্টি ভমিটিং কিছু ট্যাবলেট হয়তো, যেটা আমাদের কাছে ছিল না, কিন্তু উনি আমাদের দিলেন। এবং দেওয়ার পরে দেখলাম যে ওইটা খাবার পরে আস্তে 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 শরীরটা একটু সুস্থ হলো। তারপর যখন রাত্রি 10টা বাজে, তখন যেন কোত্থেকে এক গাদা মেঘ যেন এসে পুরো জায়গাটাকে একদম ঘিরে ফেললো। এবং তারপরে প্রচন্ড ভাবে যে ওই বিদ্যুৎ চমকাতে লাগলো, এবং ভীষণ ভাবে তুষারপাত শুরু হলো। আর প্রচন্ড মেঘ ডাকছে, যেন বাজ পড়বে মন্দিরের ওইখানে, মানে ভীষণ ভাবে লাইটনিং হচ্ছে। আমরা বারান্দাটায় গিয়ে দেখছি যে একবার একবার এমন লাইটনিং হচ্ছে যে পুরো ওই মানে মাঠটা যেটা বুগিয়াল ছিল, সেটা পুরো তুষারে ঢেকে সাদা হয়ে গেছে। মন্দিরের যে গাটা সেটাও পুরো সাদা হয়ে গেছে। আমাদের যে টিনের চাল, যেটা আমরা দোতলার মতন ঘরে ছিলাম, সেখান থেকে ওই লম্বা লম্বা বরফের যেন সরু সরু শিকের মতন মানে ওপর থেকে নিচের দিকে নেমে এসছে। এটা তখন মানে দেখছি আমরা, তখন রাত্রি 2:56 বাজে। এবং তারপরে তো সবাইকে ডেকে মানে আমাদের বাকি 4জনকে ডেকে দেখালাম যে দেখো কি অপূর্ব দেখাচ্ছে। তো আমাদের ডাকাডাকি শুনে পাশের ঘর থেকেও সবাই ছুটে এলো, এসে সবাই দেখছে যে ওই রকম একটা মানে স্বর্গীয় দৃশ্য পুরো, যে এত সুন্দর। সেটা হচ্ছে পূর্ণিমার রাত, সমস্ত মাঠটা বুগিয়ালটা পুরো সাদা বরফে সাদা হয়ে গেছে। আর ওই মন্দিরের যে মাথা থেকে একদম নিচ পর্যন্ত পুরো বরফে সাদা। আমরা যে জায়গাটায় রয়েছি, যে ছোট্ট যে বাসগৃহ, সেখানটায় রয়েছি, টিনের চালের জন্য উপর থেকে নিচে জলের যে ফোঁটা পড়েছে, সেই জলের ফোঁটাগুলো বরফে রয়েছে। এবং যেন পরপর পরপর কতগুলো লাঠি যেন উপর থেকে নিচে বরফের লাঠি ঝুলিয়ে দেওয়া হচ্ছে। এই দৃশ্য সারা জীবনে কখনোই ভোলা যাবে না, এত অপূর্ব দৃশ্য। এবং যার ফলে সবাই মিলে আমরা ওই যতজন সেখানে ছিল সবাই মিলে তখন ওই শিবের মানে ধুন গায়া শুরু হতে লাগলো। এবং দেখা গেল যে প্রত্যেকেই কিন্তু যে ওই শিব ঠাকুরের আরাধনা ওইখানেই কিন্তু ওই সেই রাত 2:56 থেকে ওই শিব ঠাকুরের আরাধনা ওখানে শুরু হলো। আমাদের আওয়াজ শুনে নিচে পুরোহিতদের, ওরা ওখানে যারা থাকতেন, তারা সবাই বেরিয়ে এসে শুনছেন যে ওপরে অত মানুষ, যারা ওই 3টে ঘরে প্রায় আমাদের ঘরে 4জন, তার সঙ্গে রাজেশ, অনুপ এবং তারপরে আরো যারা ছিল, সবাই মিলে একসঙ্গে প্রায় সেখানে 25 জন 30 জন একসাথে যদি শিবের ধুন গায়, তখন সেটা একটা মানে অপূর্ব সুন্দর একটা পরিবেশ তৈরি করলো। এবং যার ফলে সমস্ত রাত্রি ওইখানেই অতিক্রান্ত হয়ে গেল। এবং আমার কথা বলি যে আগের দিন রাত্রিবেলা যখন মনে হচ্ছিল যে এত কষ্ট হচ্ছে, হয়তো এখান থেকে বেঁচেই আর ফিরবো না, যে আমি বাড়ির লোকেদের বলছিলাম কোথায় টিকিট রেখেছি, কোথায় কি রেখেছি, হয়তো বেঁচে ফিরবো না, তো তারা যেন আমাকে এখানেই রেখে দিয়ে চলে যায়, এখানেই পুড়িয়ে দিয়ে যায়, এরকম সব কথাবার্তা বলছিলাম। কিন্তু সকালবেলা মনে হলো আমার রাত্রে যা কিছু কষ্ট সব যেন কোথায় চলে গেছে। আমি আবার যেন সেই যেভাবে এসেছিলাম, যেরকম সুস্থভাবে এসেছিলাম এখানে, ঠিক সেরকমই সুস্থ হয়েই রয়েছি। তো পরদিন সকালবেলা আমরা
মন্দিরে আবার গিয়ে পুজো দিলাম। পূজারি যে 2 হাত দিয়ে মাথায় হাত রেখে আমাকে আশীর্বাদ করলেন, বললেন আপনারা অনেক ভাগ্যবান, যে তা নয় তো এত অপূর্ব দৃশ্য যে দেখতে পাওয়া যায় না, এটা আমরাও অনেক দিন বাদে দেখলাম। এবং আপনারা সকলে মিলে যে রাত্রিবেলা যেভাবে শিবজির আরাধনা করেছেন, তাতে শিবজি আপনাদের সকলকে খুব আশীর্বাদ করেছেন। দেখবেন আপনারা খুব সহজে সুন্দরভাবে আপনাদের মানে যাত্রা মানে খুব সুন্দরভাবে হোক এবং আপনারা আপনাদের গন্তব্যে খুব ভালোভাবে পৌঁছে যাবেন। এবং সত্যি কথা বলতে কি, শিব ঠাকুরের আশীর্বাদে বাকি যে পথগুলো আগের দিন রাত্রিবেলায় বরফ পড়ার ফলে বেশ কিছু জায়গায় বরফ পড়া ছিল, কিন্তু এতটুকু শরীরে কোনো কষ্ট হলো না। আমরা একদম উপর থেকে নিচে বানতলিতে চলে এলাম। আমি একা একাই ওই পথটুকু চলে এসেছি। তারপরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে বাড়ির সকলে এলো। বানতলিতে একটুখানি অনিলের কাছে চা খেয়ে আবার আমরা গন্ডারে এলাম। গন্ডারে এসে সেদিন রাত্রিটা থাকা হলো। গন্ডারের ওই মোটেলে আমরা জায়গা পাইনি, একজনের বাড়িতে আমরা সেই রাত্রিটা ছিলাম। তারপরের দিন সকাল বেলায় ওই 6 কিলোমিটার যে বন পেরিয়ে আমরা রাশি এসে পৌঁছালাম। এবং রাশিতে আসার আগেই আমরা ইলিয়াস ভাইকে ফোন করে দিয়েছিলাম। রাশিতে আবার একটু জলখাবার খেয়ে আমরা উনিয়ানা পৌঁছে গেলাম। দেখলাম ইলিয়াস ভাই আমাদের জন্য অপেক্ষা করছেন এবং ওখান থেকে ইলিয়াস ভাই আমাদের খুব সুন্দর করে উখি মঠে এনে আমাদের পৌঁছে দিল। এবং ওই যে মহারাজ আশীর্বাদ করেছিলেন যে যাত্রা পথ আপনাদের নির্বিঘ্ন হোক এবং দেখবেন খুব সহজেই গন্তব্যে পৌঁছে যাবেন, সেইটাই আমরা খুব সহজেই গন্তব্যে পৌঁছে গেলাম। এবং সকলে এত আনন্দ, এত মানে শক্তি পেলাম, যেন মনে হলো সেই দিনটা যেন আমাদের যে আগের যে দিনগুলো এত কষ্টকর ছিল সেটা একেবারেই কিচ্ছুই বুঝতে পারা গেল না। এবং তখনই আমরা ঠিক করলাম যে আমরা বসবো না, আমরা আজই গিয়ে ত্রিযুগী নারায়ণ দর্শন করে আসবো। তো সেই গল্প আর একদিন করা যাবে। আজকে এইখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং মদমহেশ্বর পারলে যাবেন, কারণ মদমহেশ্বরীর যে সৌন্দর্য, এবং বিশেষ করে হচ্ছে ওই অক্টোবর মাসে মদমহেশ্বরীর যে সৌন্দর্য, সেটা আর কোথাও নেই। রুদ্রনাথ এবং মদমহেশ্বর এই দুটো অবশ্যই যাবেন। ভালো থাকুন, আনন্দে থাকুন, আবার দেখা হবে আমাদের।